কৃষ্ণর কাছে ফিরতে রাজি নয় মিঠি। অন্যদিকে বর্ষার বিরুদ্ধে প্রমাণ খুঁজছে বুবলাই। আর এদিকে স্বতন্ত্র পরিবারকে ছাড়া যাজ্ঞসিনীকে নিয়ে পাহাড়ে যাবে না। বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে বুবলাই স্বতন্ত্রকে বলে, নতুন কাকু চলো না, আমরাও পাহাড়ে ঘুরতে যাই। অনেক দিন তো হলো বলো, পরিবারের সবাই একসাথে কোথাও ঘুরতে যাওয়া হয় না। তখনই বর্ষা ভীষণ এক্সাইটেড হয়ে বলে, হ্যাঁ হ্যাঁ নতুন কাকু চলুন না, আমরাও ঘুরতে যাই। কতদিন ঘুরতে যাই না, সবাই মিলে ঘুরতে গেলে বেশ মজা হবে। বর্ষার কথা শুনে মিঠি ড্যাব ড্যাব করে বর্ষার দিকে তাকায়। তখনই বর্ষা বলে, না মানে আমি তোমার কথা ভেবেই বলেছি। তোমারও তো মনটা ভালো নয় তাই না? কোথায় আজ তোমার বউ ভাত হওয়ার কথা ছিল, তোমার নিজের সংসারে থাকার কথা ছিল, তা নয় তুমি এই বাড়িতে আমাদের সকলের সাথে বসে ব্রেকফাস্ট করছো। তখনই বুবলাই বলে, আহ বর্ষা চুপ করো না, এইভাবে ব্যাখ্যা করে বলার কি আছে? দেখো মিঠির জীবনে যাই ঘটেছে সেটা আমরা সবাই বুঝতে পারছি, আমরা সবাই জানি পরিস্থিতিটা কেমন হয়েছে, তাই তোমার এইভাবে বলার কোনো দরকার নেই। কমলিনী বলে, তুমি বা এত আগ বাড়িয়ে আমার মেয়ের কথা ভাবতে যাচ্ছ কেন হ্যাঁ? তখনই মিঠি বলে, শোনো বর্ষাদি, একটা কথা বলি। এটা ঠিক কৃষ্ণর পরিবার অন্যায় করেছে, কৃষ্ণও আমার সাথে অন্যায় করেছে, কিন্তু ও তো নিজে থেকে সেই কাগজটা বানায়নি তাই না? আমাদের বাড়ির কেউ একজন ওই কাগজ আমার গয়নার বক্সে ঢুকিয়ে রেখেছিল, আর সেটা কে করেছে আমরা সবাই বুঝতে পারছি। তখনই বর্ষা বলে, শোনো মিঠি, তুমি কিন্তু এইভাবে আমাকে দোষী করতে পারো না। তুমি কি নিজের চোখে দেখেছো যে সেই রিপোর্ট আমিই রেখেছিলাম? হ্যাঁ মানছি, এর আগে হয়তো এই পরিবারে আমি অনেক অশান্তি করেছি, অনেক ঘটনার জন্য আমিই দায়ী, তবে এই ঘটনা যে আমি ঘটিয়েছি তার কি কোনো প্রমাণ আছে? তোমরা সবাই এইভাবে আমার দিকে অভিযোগের আঙুল তুলতে পারো না। ভুলে যেও না এই বাড়িতে আরও অনেক নতুন মানুষ এসেছে। তখনই মিটিল বলে, সেই তো তুমি ডে ওয়ান থেকে আমার কাঁধে দোষ চাপানোর চেষ্টা করছো, কিন্তু কি বলতো, তাতে কোনো লাভ হবে না। এই পরিবারের সবাই জানে মিটিল এমন কাজ করবে না, আর এই পরিবারের সবাই এটাও জানে এই কাজটা ঠিক কে করেছে। তখনই বুবলাই বলে, আমরা কেন এটা প্রমাণ করতে চেষ্টা করছি না যে কাজটা কে করেছে? দেখো সেই গয়নার ব্যাগ তো এখনও কৃষ্ণর বাড়িতেই আছে। আমরা যদি ওই রিপোর্টটা ল্যাবে পাঠিয়ে টেস্ট করি তবেই তো বোঝা যাবে রিপোর্টে কার হাতের ছাপ আছে। সেখানে যদি মিটিলের হাতের ছাপ পাওয়া যায় তবে মিটিল অপরাধী। যদিও আমি জানি মিটিল এমন কাজ করেনি, তাই মিটিলের হাতের ছাপ পাওয়া যাবে না। তখনই বর্ষা বলে, বাড়ির এমন পরিস্থিতিতে আমি আর কোনো কাদা ঘাটতে চাই না। তখনই মিটিল বলে, তুমি কাদা হাতড়াবে কেন? কাদা হাতড়াবো তো আমরা, তোমাকে পবিত্র প্রমাণ করতে আমরা না হয় কাদা হাতড়াবো। তখনই বর্ষা বলে, আমি এখন আর এইসব ছোটোখাটো ইস্যু নিয়ে কোনো কথা বলতে চাই না। তখনই বাবিল বলে, এটা বুঝি ছোট ইস্যু? একটু আগেই তো এই ইস্যুটাকে তুমি অনেক বড় করে দেখছিলে। তখনই কমলিনী বলে, থাক না এখন এসব কথা থাক। স্বতন্ত্র বলে, একদমই তাই। দেখ বুবলাই, তোকে একটা কথা বলছি, কোনো প্রমাণ খোঁজার দরকার নেই। প্রমাণ খুঁজতে গেলে হয়তো বর্ষা আবার সকলের সামনে অপদস্থ হবে। বর্ষা আমাদের পরিবারের সকলের ক্ষতি চাইতেই পারে, কিন্তু আমরা তো কখনো আর কোনো ক্ষতি চাইনি, আর এটাও চাইনি ও সকলের সামনে অসম্মানিত হোক। তাই এসব প্রমাণ খোঁজার কোনো দরকার নেই। ঘটনা কি ঘটেছে কি ঘটেনি সেটা আর নাইবা জানলাম। তাছাড়া বর্ষা, তোমাকে একটা কথা বলি, হয়তোবা পরিবারের কারোর কোনো ক্ষতি করার জন্য তুমি কিছু করলে, কিন্তু দেখো শেষ অবধি হয়তো ওই ঘটনায় তার লাভই হলো, ক্ষতি আর হলো না। এই যেমন মিঠির জীবনে যে ঘটনা ঘটেছে, হয়তোবা এখন মনে হচ্ছে মিঠির জীবনে খুব ভয়ঙ্কর খারাপ ঘটনা ঘটেছে, হয়তোবা এই ধাক্কাটা মিঠিকে এখন সামলাতে হচ্ছে, কিন্তু দেখো হয়তোবা মিঠির জীবনে এর চাইতে আরও ভালো কোনো ঘটনা ঘটবে, হয়তো মিঠির জীবনটা আরও ভালোর দিকে এগোবে। আর এটা আমার বিশ্বাস, আমার মেয়ের জীবনে ভালোই হবে। তাই মিঠিকে নিয়ে তোমাদের কারোরই এত চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এরপর দেখানো হয় দৃশ্য বদলায়। কৃষ্ণ মিঠিকে বারবার করে ফোন করছে। কৃষ্ণ যতবারই মিঠিকে কল করছে মিঠি কল কেটে দিচ্ছে। কৃষ্ণ ওদিকে অস্থির হয়ে বলতে থাকে, প্লিজ মিঠি প্লিজ আমার ফোনটা তোলো। তখনই মিঠি কল রিসিভ করে। ফোনের ওপাশ থেকে কৃষ্ণ বলে, মিঠি আমাকে কি ক্ষমা করে দেওয়া যায় না? মিঠি বলে, কৃষ্ণ এখন যদি আমি তোমার সাথে সংসার করতে যাই তবে আমার মনে হবে ভেতর থেকে কোনো একটা ফাঁক রয়েই যাবে, যেই দূরত্ব হয়তো কখনো ঘুচবে না। আর এই দূরত্ব, এই ফাঁক নিয়ে আমি স্বস্তিতে থাকতে পারবো না।
আর আমি তোমার সাথে সংসার করতেও চাই না। এতে করে যেমন তোমাকে ঠকানো হবে, তার চাইতে সবচেয়ে বেশি আমি নিজেকে ঠকাবো হয়তো। তখনই কৃষাণু বলে, একবার আমার কাছে এসো মিঠি। আমার বিশ্বাস আমাদের মধ্যে যা ভুল বোঝাবুঝি যা দূরত্ব সবটা ঘুচে যাবে। মিঠি বলে, হয়তো আমরা একসাথে সংসার করিনি, তবে একে অন্যের কাছেই তো ছিলাম, তবুও তো ভুল বোঝাবুঝি হয়েছে। কৃষাণু বলে, আমি জীবনে একটা ভুল করেছি, এর আগে তো কখনো করিনি বলো। আর এই একটা ভুলের শাস্তি দিতে তুমি আমার সারাটা জীবন আমার কাছ থেকে কেড়ে নেবে? মিঠি, তোমাকে ছাড়া আমি ভালো নেই, আমি খুব মিস করছি তোমাকে। আজ আমাদের বউ ভাত, আমি শেষ অবধি তোমার জন্য অপেক্ষা করব মিঠি। আজকের অনুষ্ঠানটা আমি ক্যান্সেল করিনি, আজকের অনুষ্ঠান হচ্ছে। তখনই মিঠি বলে, কেন, লোকলজ্জার ভয়ে? কৃষাণু বলে, লোকলজ্জার ভয়? কিসের লোকলজ্জার ভয়? দেখো, লোকলজ্জার ভয় থাকলে আমি সবাইকে বলতেই পারতাম যে কী ঘটনা ঘটেছে, কিন্তু আমি কাউকে সেটা বলিনি, কারণ আমি শেষ অবধি আশা রাখছি। আমার বিশ্বাস তুমি ফিরবে। মিঠি বলে, হয়তোবা কোনো একদিন তোমার জীবনে ফিরলেও ফিরতে পারি, মানুষেরই তো মন, হয়তো আমার মন বদলে যাবে, তবে আজকে আমি পারবো না, সরি, আজকে আমি কোনোভাবেই তোমার জীবনে ফিরতে পারবো না। কৃষাণু বারবার করে মিঠিকে অনুরোধ করে। মিঠি বলে, আমি পারছি না কৃষাণু, এর জন্য তোমার কোনো দোষ নেই, কোনো অন্যায়ও নেই। কৃষাণু, একদিন হয়তো আমার মনে বদল আসবে, সেদিন হয়তো আমি ফিরতে চাইব। যদি সেদিন তোমার মন বদলে যায় তখন আমি তোমায় দোষ দেব না, তবে আজ এই মুহূর্তে আমি তোমার কাছে যেতে পারবো না। কৃষাণু, আমি নতুন একটা জবের অ্যাপ্লাই করেছি, আর ওরা আমাকে আজই ডেকেছে, আজই আমার সাথে কথা বলতে চেয়েছে। আমাকে এখন সেখানে যাওয়ার উদ্দেশ্যে রেডি হতে হবে। কৃষাণু, প্লিজ এমন কোনো কথা বলো না যাতে আমার কাজের জন্য আমার মনোযোগ নষ্ট হয়। আমি খুব ভালোভাবে নিজেকে প্রেজেন্ট করতে চাই, অন্যদের সাথে কথা বলতে চাই। কৃষাণু, প্লিজ তুমি আমাকে অন্তত এই সুযোগটা দাও। তখনই কৃষাণু বলে, ঠিক আছে মিঠি, তোমার খুব ভালো হোক। মিঠি বলে, তোমারও খুব ভালো হবে কৃষাণু। কৃষাণু তখন হাসতে থাকে। মিঠি বলে, কি হলো, হাসলে যে? কৃষাণু বলে, কিছু নয়। মিঠি, একবারই কি আমার জীবনে ফিরে আসা যায় না? মিঠি, আমি তো বলছি আমার ভুল তো আমি স্বীকার করছি, আমাকে তুমি ফিরিয়ে দিও না মিঠি, এই যন্ত্রণায় কষ্ট তুমি আমায় দিও না। মিঠি বলে, আমি তোমায় কি ফিরিয়ে দেব কৃষাণু, আমি তো নিজেই ফিরে এসেছি, যদিও আমি জানি ফিরে আসার কষ্ট কতটা, আর এখন তুমিও বুঝতে পারছো ফিরিয়ে দেওয়ার যন্ত্রণা কতটা। কৃষাণু, তোমার জন্য আর খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, কারণ তোমার সাথে সংসার করার জন্য এখন আমার মন তৈরি নয়। এই বলে মিঠি কল কেটে দেয়, আর ফোনের ওপাশে কৃষাণু কষ্ট পেতে থাকে। মিঠি জব করবে, নিজের পথে এগোবে, কৃষাণুর কাছে যেতে রাজি নয় মিঠি। অন্যদিকে দেখানো হয় স্বতন্ত্র বাড়িতে ফিরে কমলিনী স্বতন্ত্রের কাছে ছুটে আসে। তখনই ভোরকে দেখে কমলিনী নিজেকে সামলে নেয়, কমলিনীর মুড অফ হয়ে যায়। এরপরে বর্ষা আদিক্ষেতা করে ভোরকে বসতে বলে। ভোর বলে, মিঠির জীবনের এমন একটা ঘটনার কথা শুনলাম, তাই তো মিঠির সাথে দেখা করতে এসেছি। তখনই বড় ঠাম্মি বলে, মিঠির জীবনে তো কিছুই ঘটেনি, তাই মিঠিকে শয়নাভিতে দেখানোর কোনো প্রয়োজন নেই। লক্ষ্মী বলে, মিঠিকে যদি এই ধরনের কোনো কথা বলা হয় তো খুব রেগে যাচ্ছে, তাই এইসব কথা না বলাই ভালো। ভোর বলে, ঠিক আছে, মিঠিকে এইসব কথা বলবো না। তখনই কমলিনী বলে, ভোর, তোমার কি সব গোছানো হয়েছে? ভোর বলে, যবে থেকে দার্জিলিং যাওয়ার কথা হয়েছে তবে থেকে আমি একটু একটু করে সবটা গুছিয়ে নিয়েছি। তখনই বর্ষা বলে, যাওয়ার আগে ওয়েদারের খোঁজ নিও, কি বলো তো, ওখানে যদি খুব ঠান্ডা পড়ে। ভোর বলে, আমি খোঁজ রেখেছি, ঠান্ডা নেই, আর যদি ঠান্ডা পড়ে ওখানেই না হয় গরম জামা কাপড় কিনে নেব। তখনই স্বতন্ত্র বলে, ভোর, দার্জিলিং তো তুমি আমার সাথে যাবে, এখনও তো আমি এটা ঠিক করিনি আমি দার্জিলিং যাব কি না। যেটা শুনে ভোরের মন খারাপ হয়ে যায়। স্বতন্ত্র বলে, যখন আমি এখনও সিদ্ধান্ত নেইনি তুমি এতটা এক্সাইটেড হয়ে সব কিছু গুছিয়ে নিচ্ছ কেন? স্বতন্ত্রের কথা শুনে অবাক হয়ে যায় ভোর। তো বন্ধুরা, কি হতে চলেছে চিরসখা